খুনি হাসিনা সরকার 15.5 বছর ধরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে, জনগণ তার মতামত দিতে পারে, সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি প্রমাণ করেছে। আমাদের দেশে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে ইসলামিক শক্তিগুলা নারীদের অধিকারের ব্যাপারে সচেতন নয়, অথবা আমরা যদি বলি যে অন্যান্য যারা ধর্ম অবলম্বী আছেন তাদের ক্ষেত্রেও হস্তক্ষেপ করা হবে। এটা একটা সৃষ্ট, আমি যদি বলি আধিপত্যবাদীরাই এই ধরনের সৃষ্ট ন্যারেটিভকে দাঁড় করিয়ে জাতির ভিতরে বিভেদের একটা দেওয়াল সৃষ্টি করেছে এবং ভীতির সঞ্চার করেছে। আমরা মনে করেছিলাম 24 আমাদের শেষ, এরপরে আমরা নতুন বাংলাদেশ পাবো, কিন্তু আমি জানি না এই জাতির ভাগ্যে আসলে কি আছে। ছাত্র রাজনীতিতে সবসময় একটা কথা বলা হয়, তাদের যে মূল রাজনৈতিক দল তাদের লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্র সংগঠন করে না। তো সামনের দিনে এমন যদি কোনো ঘটনা ঘটে যে জায়গাতে বিএনপির মূল দলের সাথে ছাত্রদের ইন্টারেস্টে কোনো জায়গায় যদি কনফ্লিক্টিং অবস্থানে চলে যায়, সেই ক্ষেত্রে ছাত্র দলের ভূমিকাটা কি হবে? নাম্বার 2, ছাত্র দলের যারা আছেন তাদের যদি ডিসিপ্লিনারি গ্রাউন্ডে কোনো প্রবলেম থাকে, ছাত্রলীগ যেভাবে বলার চেষ্টা করতো ব্যক্তির দায় সংগঠন নিবে না, সেই প্রশ্নটা ছাত্রদল কিভাবে অ্যাড্রেস করবে? সময় 5 মিনিট। নাসিরউদ্দিন নাসির, ইউ প্লিজ। একজন স্বৈরাচার কিভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করেছে, কিন্তু সেটি আমরা বাংলাদেশে 2024 সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে, যেখানে 2000-এরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন। এরকম আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে, সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের বিরাবটি নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি, সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে 15.5 বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের। যদি 2014, 2018 এবং 2024 সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো, তাহলে জনগণের ভয় থাকতো, পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো, তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতো না। সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটি দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন, খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন ব্যতীত প্রায় সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিলাম। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে প্যাসিবাদ বিরোধী সকল পক্ষের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য আমরা লক্ষ্য করছি এবং সমগ্র জাতির মধ্যে এক ধরনের রাজনৈতিক হচ্ছে যে কনসাসনেস, সেটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং মানুষ বুঝতে শিখেছে যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল। খুনি হাসিনা সরকার 15.5 বছর ধরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে, জনগণ তার মতামত দিতে পারে, সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি প্রমাণ করেছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি, আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 15.5 বছর ধরে লেজর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে। আমরা মনে করছি মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন, বিশেষ করে আমরা যদি পরিচালিত হয়, সেটি আমরা কোনো দোষের কিছু দেখছি না। আপনি দেখেছেন যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা তো তাদের একটি মূল ধারার রাজনীতি রয়েছে, তারা তো সে ধারায় আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতি করছে, সেটি তো দোষের কিছু হয়নি।
আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি। সুতরাং আমরা মনে করছি যে লেজুর ভিত্তিক ধারণাটা গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন অনেক বেশি প্রচলিত হচ্ছে। এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন, সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে, কিন্তু আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমরা প্রায় 300 ছাত্র দলের নেতাকর্মীদেরকে আমরা বহিষ্কার করেছি, 500 জনকে আমরা শোকজ করেছি, কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেই শোকজ করা বা বহিষ্কারের যে বিষয়টি সেটি আসলে গণমাধ্যম ফলাও করে প্রচার করে না। সেজন্য আমরা ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের যে সাংগঠনিক টিমগুলো রয়েছে সেখানে আমরা মনে করছি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য রেখে আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই। সবাইকে ধন্যবাদ। এত মানুষ রক্ত দিল, শহীদ হলো, কিন্তু তারপরেও কেন এই বিভাজন? কেন এখন এই ধরনের জাতীয় সংলাপের আয়োজন পড়ল? কি কারণ? কারণ আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পরে আমরা সবাই বিভাজিত হয়ে গিয়েছি। আমরা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে সব থেকে বেশি ব্যস্ত, কিন্তু আমরা সবাই মিলে যেটি করা দরকার ছিল সেটি হলো এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। এখনো পর্যন্ত শহীদের তালিকা কিন্তু তৈরি করা হয়নি সঠিকভাবে, শহীদ পরিবার ক্ষতিপূরণ পায়নি, আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গত 4.5 মাসে সরকারের অর্জন কতটুকু সরকার নিজেও হয়তো বলতে পারবে না, আমরাও জানি না। আমরা দেখতে পাচ্ছি যে এখন নানান গোষ্ঠী নানান ধরনের আন্দোলন করছে, রাজনৈতিক দলগুলো তারা রোড ম্যাপের কথা বলছে, সরকারের পরিকল্পনা জানতে চাই, কিন্তু স্পষ্টভাবে এখনো পর্যন্ত সরকার তার রোডম্যাপ এবং পরিকল্পনা প্রকাশ করেনি, যে কারণে এই অনৈক্যের সৃষ্টি। যে আকাঙ্ক্ষার জায়গা থেকে এত মানুষ জীবন দিল, শহীদ হলো, একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন দুটি একসাথে চলবে। অত্যন্ত চমৎকার একটি ঘোষণা। তিনি যদি এই ঘোষণা আরও 2 মাস আগে দিতে পারতেন তাহলে এই বিভাজিত রাষ্ট্র আমাদেরকে দেখতে হতো না। কেন দেননি, কি কারণে দেননি আমি জানি না। সরকারের পক্ষ থেকে এই ধরনের জাতীয় সংলাপের আয়োজন করা দরকার ছিল, কিন্তু কেন সরকার সেই জায়গায় ব্যর্থ হলো সেই প্রশ্নকে আমরা করতে পারি না। একটি জাতীয় সংলাপ আয়োজন করেছিলেন, কিন্তু সেটি আসলে কোনো জাতীয় সংলাপ ছিল না, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই যে অনৈক্যের সৃষ্টি হয়েছে এর দায় কি সরকার এড়াতে পারে? আমরা তো এই ধরনের বাংলাদেশ চাইনি। এই বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দেয়নি, এত মানুষ যুদ্ধে অংশ নেয়নি। আমরা মনে করেছিলাম যে 24 আমাদের শেষ, এরপরে আমরা নতুন বাংলাদেশ পাবো, কিন্তু আমি জানি না এই জাতির ভাগ্যে আসলে কি আছে। আমাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ভীষণ কি, আমরা একটি গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পন্ন একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। আশা করি সেই রাষ্ট্র আমরা সবাই গঠন করতে চাই, কিন্তু কেন হচ্ছে না? দ্বিতীয় আরেকটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি আরো একটু স্পেসিফিক্যালি বলছি, অন্যান্য রাজনৈতিক দলের থেকে একটু দূরে সরে গিয়ে গণ অধিকার পরিষদের কোনো স্বকীয় কোনো অভিব্যক্তি আছে কিনা বা স্বকীয় কোনো পয়েন্ট আছে কিনা যেটা অন্য রাজনৈতিক দলের ভেতরে নেই, এবং সেই স্বকীয়তা যদি গণ অধিকার পরিষদের থেকে থাকে তাহলে সেটা কি? দেখেন, আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন করি, এরপরে 2021 সালে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করি। সেই সময় আমরা যেটি বলেছিলাম যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। ওই সময় আমরা 21 দফা কর্মসূচি ঘোষণা দিই। সেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে এই সংবিধানের মাধ্যমে কোনোভাবেই এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করা সম্ভবপর নয়। একই সাথে তখন আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। যিনি রাষ্ট্রপ্রধান অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। আমরা এই ধরনের সংস্কারমূলক আলাপ আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা দিয়েছিলাম। এই যে এখন যে সংস্কারের কথাগুলো আসছে, এই কথাগুলো 2021 সালে আমরা যখন দল গঠন করি আমরা তখন বলেছিলাম। আমি মনে করি যে এটি আসলে অন্যান্য দল থেকে এবং গণ অধিকার পরিষদের যে আকাঙ্ক্ষা বা চাওয়া
সেটি ব্যতিক্রম এইখানেই রয়েছে। আমরা ওই সময় সংস্কারের আলাপ তুলেছিলাম এবং যারা ইয়াং, সামনে যারা আছেন, এইখানে যারা আছেন, সকলেই জানেন যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই রাষ্ট্রের আজকে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র সংস্কারের কথা বলছে। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলছে, কিন্তু কি কারণে কেন আমি জানি না, আসলে দলগুলোর সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি একটি দলকেও পাইনি যে দল বলছে না যে আমরা রাষ্ট্র সংস্কার চাই না। প্রত্যেকটা দলই বলছে যে রাষ্ট্র সংস্কার এবং একই সাথে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে হবে। এই সরকার কতদিন থাকতে চায়, এই সরকার কতদিন থাকতে চায় আমরা কেউ জানি। আনলিমিটেড কোনো কিছু ভালো না, সব কিছুর একটা লিমিটেশন আছে, এবং আনপ্ল্যান্ড কোনো কিছু ভালো না। সব কিছু পরিকল্পনা করাই ভালো, কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের পরিকল্পনা জানি না। হয়তো এই কথাগুলো বলার কারণে অনেকে আমাদের উপর মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটি আমাদের অনুধাবন করতেই হবে যে প্ল্যান মাফিক সব কিছু করা দরকার। সরকার যদি 1.5 বছর থাকতে চায়, সরকার তার প্ল্যান প্রকাশ করুক। সরকার যদি 1 বছর থাকতে চায়, 1 বছরের প্ল্যান আমাদের কাছে প্রকাশ করুক। কিন্তু আমরা এখনো পর্যন্ত অস্পষ্ট। আমার মনে হয় এটি সবথেকে বড় সমস্যা যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অংশীজন আমরা অস্পষ্ট। এই কারণেই কিন্তু এই সমস্যা বা এই বিভাজন বা এই অনৈক্য। আশা করি সরকার এবং সরকারের প্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন যে নির্বাচনী প্রস্তুতি এবং একই সাথে রাষ্ট্র সংস্কার একসাথে থাকবে, এই জায়গায় যদি সবাই থাকে এবং যারা উপদেষ্টা রয়েছেন তারা যদি সবাই এক সুরে বক্তব্য দেন। আমরা দেখেছি যে একজন উপদেষ্টা সকালে একজন এক কথা বলেন, রাতে একজন এক কথা বলেন, পরশু আর একজন এক কথা বলেন। এই যে উপদেষ্টাদের মধ্যেই অনৈক্য, এই অনৈক্য কিন্তু এই জাতিকে বিভাজিত করছে এবং অনৈক্যের আরও বেশি বৃদ্ধি করছে। ধন্যবাদ। আমার কাছে প্রথম প্রশ্ন ছিল আমরা ছাত্র রাজনীতির কি ধরনের সংস্কার চাই। এক্ষেত্রে আমরা বলতে পারি এই প্রজন্ম 24-এর আন্দোলন, এই ছাত্র জনতা যে ধরনের সংস্কার তারা চায়, ইসলামী ছাত্র শিবির সেই ধরনের সংস্কার চায়। আমরা যদি একটু স্পেসিফিক বলি, আমাদের দেশের ছাত্র রাজনীতির যে কালচার, সেই কালচারে দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং স্পেসিফিকভাবে আরও যদি বলি, ছাত্রদের অধিকার নিয়ে কোনো কার্যক্রম খুব বেশি উল্লেখযোগ্য নেই বললেই চলে। কাজেই ছাত্র শিবির ছাত্র রাজনীতির সেই জায়গায় সংস্কার চাই যে সংস্কার করলে ছাত্ররা তাদের অধিকারকে ফিরে পাবে, যে সংস্কার করলে ছাত্ররা তাদের ক্যাম্পাসের যে রাইটটা সেটা ফিরে পাবে এবং এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আকাঙ্ক্ষার জন্য দেশ স্বাধীন হয়েছিল, যে আকাঙ্ক্ষা 24-এর আকাঙ্ক্ষা। কাজে ইসলামী ছাত্র শিবির সেই ধরনের সংস্কার চাই। আরও যদি বলি তাহলে আমরা বলতে পারি যে সংস্কারের প্রথম উদ্যোগ হতে পারে ছাত্র সংসদ নির্বাচন, এবং প্রত্যেক বছরে নির্দিষ্ট সময়ের ভিতরেই প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচিত হবে, ছাত্ররা তারা নির্বাচিত প্রতিনিধি পাবে। এর মাধ্যমে ছাত্ররা তাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো খুঁজে পাবে এবং তারা তাদের আকাঙ্ক্ষা পেশ করতে পারবে। এমন সংস্কার ইসলামী ছাত্র শিবির চায়। এবং ছাত্র শিবির সংস্কারের ক্ষেত্রে যদি বলি যে শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের সংস্কার চাই। বিশেষ করে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের যে সংস্কৃতি চর্চা, আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের সংস্কার ইসলামী ছাত্র শিবির চায়। নারীদের ব্যাপারে এবং ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের অবস্থানটা কি হবে সামনে? জি, ইসলামী ছাত্র শিবির নারীদের ব্যাপারে বা ধর্মীয় ব্যাপারে যদি বলি, ধর্মীয় ব্যাপারটা হলো যে ইসলামী ছাত্র শিবির যেটা চায় যে ধর্মীয় অনুশাসন প্রত্যেক ধর্মই তার নিজ নিজ জায়গা থেকে পালন করবে এবং নারীরা তাদের এদেশের কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠন, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর উপরে তাদের মত বা মতাদর্শ চাপিয়ে দিতে পারে না। সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের স্ট্র্যাটেজি হলো যে নারীরা তাদের যে অধিকার, এবং আমি এটা খুব হলফভাবে বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি নারীদের অধিকারের ব্যাপারে সচেতন এবং নারীদের নিয়ে কাজ করে থাকে, যেটা অন্যদের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে মনে করবো যে অনুপস্থিত। ইসলামী ছাত্র শিবির ধর্মীয় ক্ষেত্রে যে কেউ তার অনুশাসনটা মেনে চলতে পারবে, এই জায়গায় কোনো বাধা নেই এবং কোনো দল বা কোনো ব্যক্তি অন্য ধর্মের উপরে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এটার কোনো অধিকার বাংলাদেশের সংবিধান বা আমাদেরকে দেয় নাই। সেক্ষেত্রে বলতে পারি যে নির্দ্বিধায় নিজ জায়গা থেকে নারীরা তাদের অধিকার এবং ভিন্ন ধর্ম যারা অবলম্বন করেন তারা তাদের জায়গা থেকে ধর্মীয় অনুশাসন পালন করতে পারবে। আমি
যদি বলি যে আমাদের দেশে একটা ভাইব বা আমাদের দেশে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে ইসলামিক শক্তিগুলা নারীদের অধিকারের ব্যাপারে সচেতন নয়, অথবা আমরা যদি বলি যে অন্যান্য যারা ধর্ম অবলম্বী আছেন তাদের ক্ষেত্রেও হস্তক্ষেপ করা হবে, এটা একটা সৃষ্ট, আমি যদি বলি আধিপত্যবাদীরাই এই ধরনের সৃষ্ট ন্যারেটিভকে দাঁড় করিয়ে জাতির ভিতরে বিভেদের একটা দেওয়াল সৃষ্টি করেছে এবং ভীতির সঞ্চার করেছে। কাজেই আমরা চাই, ইসলামী ছাত্র শিবির চাই যে নারী তার পূর্ণ অধিকার ফিরে পাক এবং রাষ্ট্র সংস্কার হোক এবং ধর্মীয় অনুশাসন মানার মধ্য দিয়ে জাতি আরো সামনে এগিয়ে যায়। ধন্যবাদ।